বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় পাঠকবৃন্দ, আমি আপনাদের মাঝে আবারও আসলাম আপনাদের কাঙ্ক্ষিত সময়টুকুর জন্য। যেহেতু আপনাদের সামনে পরীক্ষা আছে, আজকের বিষয় বস্তুটা হলো দেওয়ানি ও তামাদি আইন। এই বিষয় থেকে আমি একটু আলোকপাত করব, যতটুকু আপনাদের প্রয়োজনবোধ মনে করেন আমি মনে করি, এবং আপাতত দৃষ্টিতে উপকৃত হবেন বলে আশা প্রত্যাশা করছি। আজকে যে দেওয়ানি ও তামাদি আইন, এ থেকে আমার যে বক্তব্য সেটা হলো, যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেখানে ক বিভাগ এবং খ বিভাগ দুটি বিভাগ থাকবে। ক বিভাগ দেওয়ানি কার্যবিধি, যেটা সেখান থেকে 4টি থাকবে, ও খ বিভাগ থেকে 1টি প্রশ্ন উত্তর দিতে হবে। মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে আমি বলেই রাখি আপনাদেরকে, আমার সাজেশনটা হলো শর্টলি আপনারা যেহেতু তামাদি থেকে 1টি প্রশ্ন উত্তর দিলেই চলছে, আর 4টি প্রশ্ন আপনাদের দিতে হবে দেওয়ানি কার্যবিধি থেকে। তো দেওয়ানি কার্যবিধির যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এর যে অধ্যায়গুলো আপনাকে পড়লে আপনি পরিপূর্ণ আনসার করে আসতে পারবেন, আমি সে আলোকেই কিন্তু আপনাদেরকে অ্যাডভাইস করছি। বাংলাদেশে দেওয়ানি আদালত সমূহ শ্রেণীবিন্যাসটা, কাঠামো, গঠন, ইখতিয়ার, ক্ষমতা, এই জিনিসগুলো আপনাদের একান্তই জানা দরকার এবং এটা প্রয়োজন। এটা জানলে আপনারা এখান থেকে 2টি প্রশ্নের মতো উত্তর পেয়ে যাবেন। তথাপিও বলছি, যেহেতু 5 শ্রেণীর আদালত আছে, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ, এই যে 5টি আদালত, এই 5টি আদালত সম্বন্ধে তার ইখতিয়ার, ক্ষমতা এবং তার কার্যাবলী, এগুলো একটু পড়ে নেবেন, তাহলে আপনাদের একটি প্রশ্ন উত্তর এখানে সমাধান হয়ে যাবে আশা রাখি। আমরা জানি মামলা মোকদ্দমার মাঝখানে বা মামলা মোকদ্দমার ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞা একটা শব্দটি আমরা জানি। এই নিষেধাজ্ঞা থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আমরা স্থায়ী নিষেধাজ্ঞাটাকে একটি মামলা আকারে দেখতে পারি। আমরা নিষেধাজ্ঞার ক্লাসিফিকেশন করলে সরাসরি ক্লাসিফিকেশনে এত প্রকার আছে এই কথাটা না বলে, বরং আমরা এটাকে প্রাথমিক পর্যায়ে 2টা ভাগে ভাগ করতে পারি, স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞা। আবার ওই স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে যখন আমরা আলোকপাত করতে যাব, সেখানে আদেশমূলক নিষেধাজ্ঞা, নিষেধমূলক নিষেধাজ্ঞা, আর একটা যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, যেটা ইন্টারলিকুটরি ইনজাংশন, ম্যান্ডেটরি ইনজাংশন, হ্যাঁ, তারপর আপনার পার্মানেন্ট ইনজাংশন, তারপর টেম্পোরারি ইনজাংশন। এই নিষেধগুলো বা এই আদেশগুলো বা এই নিষেধাজ্ঞাগুলো যখন আপনি স্তর বেসিক্যালি পড়তে যাবেন, আপনার একটা বেসিক ধারণা আসবে। এই ধারণা থেকে আপনারা স্পষ্টভাবে একটা আনসার দিতে পারবেন। যেহেতু পরীক্ষা শুধু শেষ নয়, আপনাদেরকে পরবর্তী সময়ে আদালতে চ্যালেঞ্জ আকারে আসতে হবে, একজন আইনজীবী হিসেবে নিজেকে ধার ভার রক্ষা করতে হবে। সে কারণে একটু ভালো করে জায়গাটা করবেন, ফলে দেখা যাবে সেক্ষেত্রে আপনাদের এই প্রশ্নের উত্তরটা আপনারা খুব সুন্দরভাবে দিতে পারবেন। তথাপি আমি বলছি, এই স্থায়ী নিষেধাজ্ঞা আমরা একটা মামলা হিসেবে দেখতে পারি, যার সম্পদ তার যার অধীনে আছে, অন্য কেউ বিরক্ত করেন, বিবাদী পক্ষ বা যাকে আপনি বিবাদী করলেন বা নিতে চায় বা গ্রাস করতে চায়, হুমকি দিতে চায়, তার বিরুদ্ধে আপনি নিষেধাজ্ঞা দেওয়ার পূর্ব শর্ত হলো সম্পত্তিটা আপনার নিজের অধীনে থাকতে হবে এবং সমস্ত কাগজপত্র যা কিছু আছে স্বত্বাধিকারের প্রতিষ্ঠা আপনার পক্ষে থাকতে হবে। দেন আপনি এটা নিষেধাজ্ঞা চাইতে পারবেন স্থায়ীভাবে। আর এই স্থায়ী নিষেধাজ্ঞার একটা মূল থিমটা হলো যে এটার পরিপূর্ণভাবে এটা শুনানি এবং তার ডিগ্রির মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। অস্থায়ী নিষেধাজ্ঞা এটা কোনো মামলার মাঝখানে আসে আবার চলে যায়। ঠিক বাকি যে নিষেধাজ্ঞাগুলো আছে সবগুলাই মামলার মাঝখানে আসছে এবং চলে যাচ্ছে, কোনো একটি নির্দিষ্ট সময় অবস্থান করে সেটা চলে যায়। কিন্তু স্থায়ী নিষেধাজ্ঞা সেটা একটা পুরোপুরি মামলা বলা চলে, সেটা সম্পূর্ণ শেষ করে শুনানি হয়ে তারপর ডিগ্রির মাধ্যমে এটা পরিসমাপ্তি ঘটে। সুতরাং ক্লাসিফিকেশনের দিক থেকে যদি আসে যে ডিগ্রির অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞার পার্থক্য কী, অথবা ইন্টারলিকুটরি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞার পার্থক্য কী, বা আদেশমূলক নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞার পার্থক্য কী, এই জিনিসগুলো আপনি যদি দিতে চান, তাহলে এই নিষেধাজ্ঞার চ্যাপ্টার থেকে আপনারা কার কতটুকু স্থায়িত্ব, কে কতটুকু কখন আসে, কীভাবে আসে, কখন চলে যায়, এই বিষয়গুলো একটু পড়ে নিলেই দেখবেন যে আপনি এখান থেকে অনায়াসে একটি প্রশ্ন উত্তর দিতে পারছেন। ইন্টারপ্রিটের মোকদ্দমা বলতে কী বুঝোয়? এই জাতীয় মোকদ্দমা কখন দায়ের করা হয়, কে দায়ের করে, কখন কীভাবে হয়? একটা জিনিস বলেই রাখি, আমরা অনেক সময় কোনো বস্তু বা দ্রব্য বা কোনো জিনিস আমরা যখন প্রাপ্তি বা পাই, সেখানে মালিকানা যখন তার নির্দিষ্ট করতে না পারি, ওই নির্দিষ্ট মালিকানা না করার কারণে তার মালিককে আমি যখন সন্ধান করি, যখন না পাই, তখন সেখানে যদি ডিক্লেয়ার দেওয়া হয় যে কে এটার মালিক, সেখানে দেখা যায় যে অনায়াসলিভাবে অনেকেই মালিকানা দাবি করতে পারে। যদি দেখা যায় একটি বস্তু বা একটি বিষয়ের উপর একাধিক মালিকানা দাবি করে, প্রকৃত মালিককে সাব্যস্ত করার জন্য যে মোকদ্দমাটা দাখিল করা হয়, এটাকে বলা হয় ইন্টারপ্রিটার মোকদ্দমা। যাই হোক, এই ইন্টারপ্রিটার মোকদ্দমার ক্ষেত্রে আমরা এটাকে জজশিপে দাখিল করি, আমরা এই মামলার বাদী হয়ে, বাদী নির্দিষ্ট সময়টা হলো এই ইন্টারপ্রিটার মোকদ্দমার বাদী যখন বাদী হন,
নিজে বিবাদী যাদেরকে করবেন, যারা দাবিদার তাদেরকে বিবাদী করবেন। দাবিদারগণ তাদের দাবিটাকে যথাযুক্তভাবে প্রমাণ করেই কোর্ট থেকে তাদের এই অংশটুকু দাবিটুকু তারা এখান থেকে আদায় করা বা ডিগ্রি নিয়ে তাদের অংশটুকু বা তার ওই বস্তুটুকু বা হারানো জিনিসটুকু তারা ফেরত পাবেন। এদিক থেকে যে বাদী যে কাজটা করেন, সে বাদীর তার কাজটা হলো মামলা দাখিল পর্যন্ত শেষ। মামলা দাখিলের পরবর্তী স্টেপগুলা প্রসিকিউশন বিশেষ করে রাষ্ট্রীয় পক্ষের আইনজীবী পরিচালিত করে থাকেন। আর এখানে যে খরচ, যেটা প্রাথমিক পর্যায়ে যেটা মামলা করতে গিয়ে হয়েছিল, সেটা ওই মামলার তরফ থেকে ওইখান থেকে কেটে নিয়ে বাদীকে প্রদান করা হয়। বাদীর এই পর্যন্ত তার দায়িত্ব এবং কর্তব্য থেকে থাকে। সুতরাং এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে যে কোনো মোকদ্দমা কী, কখন দাখিল হয়, কীভাবে দাখিল হয়, বাদীর স্বার্থ কী, বাদীর মামলা করার পর বাদীর কর্তব্য দায়িত্ব কী, এই অংশটুকু আমি একটু সামান্য আলোচনা করলাম। একটু পড়লে আপনি এটাও ক্লিয়ার হয়ে যাবেন, তেমন কঠিন এটা কিছু নয়। যাই হোক, এখানে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা আছে, আমরা সেখানেও আমরা আলোকপাত করতে পারি। আরেকটি আছে যে প্রতিনিধিত্ব মোকদ্দমা কোনটি। অ্যাকচুয়ালি ব্যাপার হলো, আমরা যখন কোনো মোকদ্দমা দাখিল করি আমার স্বার্থ থাকে, আমার স্বীয় স্বার্থ থাকে। আমার স্বার্থটা যখন আমি নিজে সাবমিশন করতে গিয়ে আমার কষ্ট হয় বা আমি পারছি না, অপারগতা থাকে, সেক্ষেত্রে আমার নমিনি হিসেবে কাউকে দিয়ে যখন মামলা চালাতে চাই, আমরা ওইটাকেই বলে থাকি প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। এই মোকদ্দমা আমরা করতে পারি। আমরা আবার এখানে একটা জিনিস আছে যেটা নিঃস্ব ব্যক্তি। নিঃস্ব ব্যক্তি কে? মূলত নিঃস্ব ব্যক্তি আমরা এটা ওই লোকটাকেই বলতে পারি বা ওই ব্যক্তিটাকেই বলতে পারি যার একমাত্র পরিধানের বস্ত্র আর কোনোরকম কোনোরকম খেয়ে জীবন বাঁচানো ছাড়া আর কিছুই নেই, তাকে আমরা নিঃস্ব বলতে পারি, প্রপার যেটাকে বলা হয়। এই নিঃস্ব ব্যক্তির মামলার জন্য লিগেল এটা আছে, সরকার রাষ্ট্রীয়ভাবে সহায়তা সংস্থা আছে, বিভিন্ন সংস্থাও অন্যান্য সময় সহায়তা করে থাকে। তাহলে এই প্রপার ব্যক্তিরা কে, যে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, এবং এই নিঃস্ব ব্যক্তিটা কে, তার পরিচয় দিয়ে, এবং এই নিঃস্ব ব্যক্তির জন্য কী কী করণীয় এবং তার যোগ্যতা কী, তার দায়িত্ব কী, এবং নিঃস্ব ব্যক্তি হিসেবে তাকে প্রুফ করার জন্য আমার কী প্রয়োজন, আমি তা বললাম। এখান থেকে আপনারা ভালোভাবে পড়লে একটা আনসার আপনারা পেয়ে যাবেন। সর্বশেষ আমি যেটা বলবো, আপনারা দেওয়ানি কার্যবিধি আইনের একটা বিশেষ একটা যে জায়গা আছে, যে জায়গাটুকু আপনারা পড়লে অনেক সময় লার্জ স্কেলে কোথাও না পড়লেও এখান থেকে ভালো কিছু আনসার করতে পারবেন। যেমন ধরেন, একটি মামলা স্টার্টিং থেকে তার শেষ পর্যন্ত কোন গতিবিধিতে এটা অগ্রসর হয়, এই জিনিসটা আপনাদের একটু ভালো করে বুঝতে হবে। একটা মামলা সাবমিশন দিবেন, সেই সাবমিশনটা আপনার কীভাবে দিলে এবং সেই মামলাটা শেষ পর্যন্ত অগ্রসর হলে কোন কোন ধাপে আপনি কোন কোন স্টেজে যাবেন, এই স্টেজগুলো যখন আপনি অনায়াসে বলতে পারবেন, তা আমি মনে করি আপনি এখান থেকে একটি প্রশ্নের উত্তর অনায়াসে দিতে পারবেন। আর এখান থেকে সবসময় একটি উত্তর থাকে, যেটা বলা হচ্ছে ফৌজদারি দেওয়ানি কার্যবিধি আইন অনুযায়ী আদালতের যেটা বলা হয়, একটি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কী বুঝো, দেওয়ানি মোকদ্দমা রুজু থেকে শেষ পর্যন্ত এটা কীভাবে অগ্রসর হয়, এই ধাপগুলা, এটাকে যদি আপনি আলোচনা করেন, তাহলে আমরা দেখি প্রথমত আমরা কী করি। দেওয়ানি কার্যবিধির 15 এবং 26 ধারায় স্পষ্ট বলা আছে একটা মামলা কীভাবে সাবমিশন দিতে হয়। আমরা জানি সর্বনিম্ন আদালতে আর্জির আকারে মামলা সাবমিশন দিতে হয়। সাবমিশনের পরে এই মামলার যে সমস্ত কাগজপত্র, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আছে একটা মামলার, সেই ডকুমেন্টসগুলো যখন আমরা সাবমিশন দিই, ওকালতনামা সহকারে দিয়ে, সমনগুলো দিয়ে আমরা যখন সেরেস্তায় দিয়ে থাকি, সেরেস্তা কী করেন, এগুলোকে সব বুঝে নিয়ে মামলার নাম্বার ফাইল আপ করে, তারপরে এটা যখন সমন দিতে যান, সেই সমন জারিকারক কর্তৃক আসেন। সেটার কতগুলো ধাপ আছে, ধাপগুলোকে আপনাকে জানতে হবে। আমরা ধাপগুলোর স্টেপ যখন আমরা যাই, তখন দেখি সেখানে কী আছে, এসআর আছে, এডি আছে। এসআর মানে সার্ভিস রিটার্ন, এডি মানে অ্যাকনোলেজমেন্ট, প্রাপ্তি স্বীকার, অ্যাকনোলেজমেন্ট ডিউ মানে প্রাপ্তি স্বীকার। প্রাপ্তি স্বীকারের পরে আপনি সেখানে আসতেছে ডব্লিউ অর্থাৎ WS রিটার্ন স্টেটমেন্ট অর্থাৎ রিটার্ন অবজেকশন, মানে দুইটার মধ্যে হতে পারে। আপত্তি চকরা জবাব হতে পারে, সাধারণভাবে জবাব দিয়েও সেটা কী করতে পারেন, কেউ সেখানে বিবাদী পক্ষ এখানে সাবমিশন দিতে পারে। যাই হোক, ওইটা আসার পরে আসবে আপনার একটা এই মামলার মূল কজ অফ অ্যাকশনের ক্ষেত্রে, অর্থাৎ বিচার্য বিষয় নির্ধারণ করা, যেটাকে আমরা ইস্যু ফ্রেম গঠন করা। তারপরেই স্টেপে আমরা দেখব যে সেখানে ইস্যু ফ্রেমের ঘটনার পরে সেটেলিং ডেট বা ওইখানে এডিআর আসতেছে, যে কীভাবে আপনাকে এটাকে দুই পক্ষের মধ্যে নিষ্পত্তি করা যায়। এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এডিআর অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন, বিকল্প বিরোধ নিষ্পত্তি। এখানে আপনাকে মামলা শুনানির পূর্বে এটা গ্রহণ করে, এটা আবার মামলার মাঝেও আসতে পারে, অথবা মামলার ডিগ্রি পূর্বেও এটা হতে পারে। এই সুযোগটা এখানে যথেষ্ট পরিমাণে আছে। যাই হোক, তারপরে আমরা দেখব সেটেলিং ডেট। তারপরে আমরা দেখব যে এই মামলার শুনানি পর্বে যখন যাবে, যখন এডিআর হচ্ছে না, শুনানি দিয়ে যেতে হবে, সেখানে প্রিলিমিনারি হিয়ারিং আছে। এই প্রিলিমিনারি হিয়ারিং ফাইনাল হিয়ারিং হতে পারে যদি অল্প পরিসরে মামলার কোনো কিছু থেকে থাকে। আর যদি এটা দীর্ঘায়িত হয় এবং শুনানির ক্ষেত্রে যদি দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার প্রয়োজন দেখা দেয়, দুই পক্ষের কোনো সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে এটাকে পুনঃ করে আবার শুনানির ক্ষেত্র তৈরি হয় এবং স্টেপ বাই স্টেপ, তারিখ বাই তারিখ এটা শুনানি হয়। ওই শুনানিটাকে আমরা বলতে পারি ফার্দার হিয়ারিং বা ফাইনাল হিয়ারিং।
আমরা যখন এই ফার্দার হিয়ারিংগুলো হয় এর মধ্যে আবার কি হয়, আর এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে সাক্ষী আসতেছে, সাক্ষী যে কথাটা বলছে তাকে আবার সেখানে বলবো যে পরবর্তী সময় জেরা করা হচ্ছে। এর পরে একটা সময় যে আসে সেটা আর্গুমেন্ট অর্থাৎ যুক্তিতর্ক হয় দুই পক্ষের মধ্যে, পরে জাজমেন্ট ডিগ্রি জারির মোকদ্দমা হবে। এই যে এই শ্রেণীগুলো যখন আপনি জানবেন, স্টেপগুলো জানবেন, আমি মনে করি আপনি শেষ অবধি পর্যন্ত মামলার শুরু থেকে শেষ অবধি পর্যন্ত যে কথাটাকে আসছে এটা আপনি অনায়াসে আনসারটা দিতে পারবেন, এবং এক্ষেত্রে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। যাই হোক, তারপর বলা যাচ্ছে রায়, ডিগ্রি, আদেশের সংজ্ঞা দাও, এদের মধ্যে কি পার্থক্য আছে, পরবর্তী ক্রুক কি, ক্রুকের মধ্যে কীভাবে করা যায়, ক্রুককৃত সম্পত্তি কখন ক্রুক হয়, এই কথাগুলো আপনাকে জানতে হবে। কিছু এক্সাম্পল বা সংজ্ঞা আছে, এগুলা পড়লে এখান থেকে একটা কোশ্চেন চলে আসে। রায়, ডিগ্রি, আদেশ, আর্জি ফেরত, আর্জি প্রত্যাখ্যান, আপিল, রিভিশন, তারপরে মিস জেন্ডার, নন জেন্ডার, আর্জি, লিখিত জবাব, তারপরে যে রেজ জুডিকাটা, রেজ সাবজুডিস, তারপরে মূল আইন, পদ্ধতিগত আইন, অস্থায়ী নিষেধাজ্ঞা, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার পার্থক্য। এই বিষয়গুলো পড়লে আপনার এখান থেকে স্পষ্টভাবে কী চলে আসতেছে, আপনার সংজ্ঞামূলক কিছু দিলেই আপনার আনসারটা হয়ে যায়। আমি মনে করি আপনাদেরকে যা বলা হয়েছে তার বাইরে যাওয়ার প্রয়োজন নেই, এগুলো একটু চর্চা করুন, অল্প পরিসরে আপনাদের উত্তরগুলো দিন, ভালো একটি আপনাদের আনসার দিয়ে ভালো নাম্বার ক্যারি করতে পারবো বলে আমি প্রত্যাশা করি। খ বিভাগ থেকে তামাদি আইনের আপনার তামাদি আইনের 3 এবং 5 ধারায় দুটো ধারাকে ভালো করে পড়ুন, দেখবেন একটি আপনার চলে আসছে। আমি একটু সহজেই বলে নিই, এখানে বিশ্লেষণ করার সুযোগও খুব কম। এখানে তামাদি আইনের 3 ধারায় অর্থাৎ একটি জায়গায় তামাদি আইনটা কোন জায়গায় কাকে ক্লোজিং দিচ্ছে, কোথায় মামলা করা যাবে এবং যাবে না, কখন স্যার মামলাটাকে ব্যাপারটা হয়েছে এবং মামলাটা করার সুযোগ থাকে না, এই বিষয়গুলো সংজ্ঞায়িত করা হচ্ছেন 3। কিন্তু দেখা যায় যখন সুযোগ থাকে না, কিন্তু এই সুযোগটা কোনো একটি কারণ, যে কারণে বাতিল হয়েছে সে কারণটা আসলে তার ইচ্ছা ছিল না বা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, অজানা সত্যিই হয়ে গেছে, সেই জিনিসটা আইন কী করে এসে 5 ধারায় তাকে একটা সুযোগ করে দেয়। আমরা এই কথা বলতে পারি তিনি যে বক্তব্যটা পেশ করা আছে সেটা 5 ধারায় তার ভিন্ন একটি মাত্রা যোগ করেছে। এই জন্যই একটা প্রশ্ন কিন্তু বারবার আমাদেরকে আসে, সুন্দর এই প্রশ্নটা, সেটা হলো তামাদি আইন শুধুমাত্র অধিকার ধ্বংস করে না, পরোক্ষভাবে অধিকার প্রদানও করে। 3 ধারাকে আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি যে এটা একটা অধিকারও বিনষ্ট করে। অ্যাকচুয়ালি তামাদি আইন এই অধিকার বিনষ্ট করার শব্দটা এই কারণেই আসে যে আমরা প্রত্যাশা করি যে আমরা আমাদের প্রত্যাশার অনুকূলে আমরা কিছু পাবো, কিন্তু এই প্রত্যাশাটাও কিন্তু আইনের আলোকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। এটাই আমরা 3 ধারায় বক্তব্য দেখি। এই বেঁধে দেওয়ার নিয়মটাই যদি আমরা কোনো সময় মনে হয় যে না, আমি আমার কোনো এক কারণে বা আমি আমার ইচ্ছা ছিল না, অনিচ্ছাকৃতভাবে আমার সেই বেঁধে দেওয়ার নিয়মটাই আসতে পারিনি, আমার একটা ক্ষতি হয়ে গেছে, সেখানে তামাদি আইন কী করছে, 5 ধারা দিয়ে আপনার ওই আকাঙ্ক্ষা বা তৃপ্তি, ওই অংশটুকু ফিল আপ করার জন্যই 5 ধারাটা আবিষ্কার হলো। এর মানে এই নয় যে তামাদি আইন 3 ধারা দিয়ে আপনাকে শুধু রুদ্ধই করে দিয়েছে, বিনাশিসি করে দিয়েছে, তা নয়, আপনাকে একটু সুযোগ করে দিল 5 ধারা। সেই কথাটাই বক্তব্যের প্রেক্ষাপটে এই প্রশ্নটি আসছে। সেটা বলছে তামাদি আইন শুধুমাত্র অধিকার ধ্বংস করে না, পরোক্ষভাবে অধিকার প্রদানও করে। যাই হোক, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং বিশেষ করে যারা আমার এই চ্যানেলটা দেখেন, তাদেরকে তো আমার বিনীত অনুরোধ থাকবে, আমি যতটুকু আপনাদেরকে আজকে দিয়েছি এতটুকুর মধ্যে থেকে আপনারা এগুলো একটু চর্চা করে যাবেন, এর বেশি আশা করি লাগবে না। কারণ আইনজীবী শুধু তার পরীক্ষার ক্ষেত্রেই একটা তার সীমাবদ্ধ নয়, এই আইনজীবীরা প্রকৃতপক্ষে আইন পেশায় পরীক্ষা থেকে বেরিয়ে এসে তার দায়িত্ব এবং কর্তব্য আরও বেড়ে যায়। পড়া শেষ নয়, মৃত্যুর পূর্ব পর্যন্তই পড়তে হবে, যেহেতু আপনি লার্নেড। সুতরাং আজকে এই পর্যন্তই রেখে সকলের শুভকামনা করছি এবং ভালোভাবে পরীক্ষা দিন, পরবর্তী সাবজেক্টের জন্য তৈরি হন। আমি আবারও যদি আপনাদের মধ্যে আসতে পারি সেই দোয়া এবং শুভকামনা করে আপনাদের সকলকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং সকলকে, বন্ধুবান্ধবদেরকে সকলকে জানাবেন, যারা উপকৃত হবে। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।